আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ শাহরিয়ার হোসেন, পড়াশোনা করছি রুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আজকে আমাদের থার্মোডায়নামিক্সের লেকচার 4। লেকচার 4 এ আমরা আসলে 4টি তাপগতীয় প্রক্রিয়ার কাজ এবং 4টি তাপগতীয় প্রক্রিয়ার যে সূত্রসমূহ তা আজকে আমরা আলোচনা করব। তো তার আগে আমি তোমাদের একটা জিনিস দেখাই, তা হচ্ছে আমি এখানে একটা জিনিস লিখে রেখেছি। তা হচ্ছে পি ভার্সেস ভি গ্রাফে এক্স অক্ষের সাথে যে ক্ষেত্রফল উৎপন্ন হবে সেই ক্ষেত্রফল হবে কৃতকাজ। এটা মানে কি বুঝাইতেছে? ধরো আমার কোনো একটা তাপগতীয় প্রক্রিয়ায় গ্যাস আছে এবং এই গ্যাসটার আমি কাজ নির্ণয় করতে চাইতেছি। এখানে আমি করলাম কি, পি পিভি গ্রাফ বানাইলাম আর পিভি গ্রাফে আমার যে গ্যাস, এই গ্যাসের যে রিডিংটা হবে, মানে রিডিংটা কি হবে, আমার P1, এটা আমার V1, এটা হচ্ছে আমার P2, এটা আমার V2। তো এই ক্ষেত্রে আমি যদি একটা লাইন টানি, এখন এই লাইনটা আমার কার্ভ রাখা হয়েছে, কেন হয়েছে? কারণ এখানে আমার পিও সেমভাবে চেঞ্জ হয় নাই, ভিও সেমভাবে চেঞ্জ হয় নাই, প্রতিটা অংশে পিভির মান আলাদা, প্রতিটা অংশে পি আর ভি এর মান আলাদা। তো আমি লাইনগুলো যদি, মানে বিন্দুগুলো যোগ করলে আমার এরকম একটা কার্ভ লাইন আসে। তো এই কার্ভ লাইনের নিচে, মানে ভি এর সাথে, আমি যদি দুইটা লাইন টানি, তাহলে আমার এখানে একটা ক্ষেত্র উৎপন্ন হয়। এই ক্ষেত্রটা হচ্ছে আমার ওই গ্যাস কর্তৃক কৃত কাজ, গ্যাসটা সম্প্রসারণ প্রসারণ সংকোচন যাই হয়েছে তার জন্য যে কৃত কাজ, সেটা হবে আমার এই ভি অক্ষের সাথে। ভি কিন্তু এখানেও থাকতে পারে, ভি এখানেও থাকতে পারে, আবার পি এখানেও দিয়ে দিতে পারে, পি এখানেও দিয়ে দিতে পারে। তো আমার এটা মাথায় রাখতে হবে, ভি অক্ষের সাথে, ভি অক্ষে আমি এখানে এক্স অক্ষ কেন লিখছি, কারণ আমি এখানে ভি কে এক্স অক্ষে রাখছি। তো যখন ভি ওয়াই অক্ষে থাকবে তখনও কিন্তু তুমি ভি এর সাথে যখন গ্রাফ টানবা, তোমার যে ক্ষেত্রফল উৎপন্ন হবে সেটাই হবে আমাদের ক্ষেত্রফল, অর্থাৎ সেই ক্ষেত্রফল দ্বারা আমার কৃত কাজটা নির্দেশ করবে। আমরা নেক্সটে যাই, তাপগতীয় প্রক্রিয়া। তো তাপগতীয় প্রক্রিয়া আমরা জানি চারটা: একটা সমচাপ, একটা সমায়তন প্রক্রিয়া, একটা সমষ্ণ প্রক্রিয়া, আর লাস্টেরটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এই চারটি প্রক্রিয়াতে আমাদের যে, আমরা লেকচার 3 তে পড়ছিলাম, ডি কিউ ইজ ইকুয়াল টু ডিউ প্লাস ডিডাব্লিউ, এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র, থার্মোডায়নামিক্সের প্রথম সূত্রের যে রূপটা তা। এবং এই চারটি প্রক্রিয়া, এই সূত্রের রূপটা এরকম হয়। এই যে চারটি প্রক্রিয়ার 4 রকম রূপ, এগুলা কেন হয় আমরা নিচে এখন জানবো। আমরা প্রথমে শুরু করি সমচাপ প্রক্রিয়া। সমচাপ কি? আমার এখানে চাপ স্থির। তো এখানে আমি সম্পূর্ণ ডিটেলসে যাওয়ার আগে একটা জিনিস তোমাদের বলি, যে ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 10-এ আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব চ্যাপ্টারে আমরা গ্যাসের বিভিন্ন প্রক্রিয়া নিয়ে জানি এবং 3টা সূত্র আছে। একটা হচ্ছে চাপীয় সূত্র বা বয়েলের সূত্র, একটা হচ্ছে চার্লসের সূত্র, আর একটা হচ্ছে আমার গেলুসিকের সূত্র বা চাপীয় সূত্র। এখন আমার যেহেতু পি স্থির হলে সেটা হবে আমার অবশ্যই চার্লসের সূত্র। এটা তোমরা যারা জানো না, এখন জানার দরকার নেই, জাস্ট মনে রাখো পি স্থির থাকলে সেটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে চার্লসের সূত্র, চার্লসের সূত্র। এবং চার্লসের সূত্রে আমার পি যেহেতু স্থির থাকে এবং আমার একটা কন্ডিশন থাকে, তা হচ্ছে ভি সমানুপাতিক টি হয়, ভি সমানুপাতিক টি হয়। এখন আমি যদি সমানুপাতিক চিহ্নটা উঠাই দিয়া ভি এর নিচে টি আনি, তখন আমার আসবে একটা কনস্ট্যান্ট মান, এবং এটা যে প্রত্যেকটা ক্ষেত্রেই কনস্ট্যান্ট হবে। তো এখান থেকে আমরা পাই v1/t1 ইজ ইকুয়াল টু v2/t2। এটা হচ্ছে আমাদের সমচাপ প্রক্রিয়ার জন্য একটা সূত্র। এখন দেখো পাশে আমি একটা সিলিন্ডার রেখে রাখছি। এখন এই সিলিন্ডারে আমার এখানে অনেকগুলা গ্যাসের অণু আছে, মানে আমার অনেক গ্যাস আছে। তো এই গ্যাসে আমি ডিকিউ পরিমাণ তাপ শক্তি প্রদান করলাম, আমি ডিকিউ পরিমাণ তাপ শক্তি দিলাম। তো এখানে কি হবে, আমার গ্যাসের অণুগুলো কিছু পরিমাণ শক্তি গ্রহণ করে তাদের অভ্যন্তরীণ শক্তি ডিউ পরিমাণ বৃদ্ধি করবে এবং বাকি যে অংশটুকু আছে, বাকি যে তাপ শক্তির অংশটুকু আছে তা দিয়ে কাজ হবে। ধরো সেটা দিয়ে আমার আয়তনের পরিবর্তন হলো ডিভি। এটা কেন হলো? কারণ দেখো আমাদের এখানে পিস্টনটা উঠানামা করতে হবে, কারণ আমি এখানে যখন ডিকিউ পরিমাণ তাপ শক্তি দিছি, তখন আমার যে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাইছে। তো গ্যাসের অভ্যন্তরীণ শক্তি যেহেতু বৃদ্ধি পাইছে, তো গ্যাসের কণাগুলা ছোটাছুটি আরো বেশি করবে, তারা পাত্রের সাথে বেশি পরিমাণ কলাইশন করবে। তো তার কারণে আমার চাপটা বৃদ্ধি পাবে। তো আমি যদি আমার এই পিস্টনটা যদি না উঠাই, পিস্টনটা না উঠাইলে আমার যদি আগের জায়গায় পিস্টনটা থাকে, তাহলে কিন্তু আমার চাপের পরিমাণ বাড়তেছে। তো চাপের পরিমাণ বাড়লে কিন্তু আসলে এটা আর সমচাপ প্রক্রিয়া হইল না। তো কি করলাম, আমি এরকম একটা সিস্টেম বানাইলাম যে চাপ যাতে প্রত্যেকটা ক্ষেত্রে স্থির থাকে, তখন যেন এই
যে আমার পিস্টনটা উঠানামা করে, উঠানামার কারণে যে কাজটা হবে সেই কাজটা যাবে অন্য কোনো জায়গায় ট্রান্সফার করে দিবে। এটা হচ্ছে আমাদের সঞ্চার প্রক্রিয়া। কেন পিস্টনটা ওঠানামা করতে হবে তা আমরা বুঝছি। ধরো পিস্টন ওঠার আগে ছিল আমার V1, পিস্টন ওঠার পরে গেছে V2। তো এই দুইটার ডিফারেন্স হচ্ছে আমার ডিভি। একটু বোঝা যাইতেছে না, আমি একটু সুন্দর মতন লিখে দিই। এটা হবে আমার ডিভি। তো আমরা এখান থেকে কি পাই? এখান থেকে আমরা পাই যে ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। এখন আমরা উপরে লিখছিলাম ডিইউ প্লাস পিডিভি। এখন পিডিভিটা কেন হয়, এটা অনেকের মাথায় কোয়েশ্চেন। তো আমি এখানে একটা গ্রাফ রাখছি, গ্রাফ দেখো। তো গ্রাফটা আমি বলছিলাম কি পি ভার্সেস ভি গ্রাফ হবে। তো আমি এখানে পি দিলাম। তো আমার এখানে কি বলছিলাম যে আয়তনের পরিবর্তন হয়েছে। তো ধরো আমার আয়তনটা ছিল এখানে V1, আর এখানে ধরো আমার আয়তন হচ্ছে V2। এখানে কার্ভ রেখা কেন হয় নাই? কারণ আমার প্রত্যেকটা জায়গায়, এই যে এখানে দেখো, এটা হচ্ছে আমার প্রেশারের লাইন। ধরো আমি ডট 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 দিয়ে প্রেশার লাইন দেখাইতেছি, কারণ আমার প্রেশার চেঞ্জ হইতেছে না। প্রেশার শুধু এই বরাবর যাইতেছে, উঠতেছে না, নামতেছে না, উঠতেছে না, নামতেছে না, শুধু এই বরাবর আছে। তো আমি এখানে যদি V1 আর V2 যদি আমি যোগ মানে ই করে দিই, লাইনটা টেনে দিই, পূর্ণ করে দিই লাইনটা, আর আমি এই বরাবর যদি একটা লাইন টানি, এ বরাবর যদি আমি একটা লাইন টানি এবং এ বরাবর যদি আমি আরেকটা লাইন টানি, এ বরাবর আমি আরেকটা লাইন টানলাম, তো এটা কিন্তু পি অক্ষের সমান্তরালে গেল, তার মানে এটা আমার পি। আর যেহেতু এই দুইটা পরিবর্তন হচ্ছে আমার ডিভি, তো এই এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে এটা হচ্ছে আমার দৈর্ঘ্য, এটা ধরো আমার প্রস্থ। তো কি হলো? পি ডিভি। এখন এটা যেহেতু আমার ক্ষেত্রফল, তো ক্ষেত্রফল আমরা জানি যে ভি অক্ষের সাথে যতটুকু ক্ষেত্রফল উৎপন্ন করবে তা হচ্ছে আমার কৃতকাজ। বিয়োগের সাথে আমার যতটুকু ক্ষেত্রফল উৎপন্ন করবে তা হচ্ছে আমার কৃতকাজ। তো আমার এখানে কৃতকাজটা দাঁড়ায় পিডিভি। তো বুঝলা কেন ডিডাব্লিউ ইকুয়াল টু পিডিভি? আমরা বুঝতে পারছি হয়তো। তো এবার আমরা এই যে এটা এখন তো বুঝতে পারছো যে কেন কেন এই চাপীয় সূত্রে মানে সমচাপ প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা এরকম দেখায়। তো আমরা চলে যাই সমায়তন প্রক্রিয়া। সমায়তন প্রক্রিয়ায় ওই সেম ভাবে আমাদের আরেকটা সূত্র আসে, তা হচ্ছে আয়তন যেহেতু ভি স্থির হলে আমার এই ক্ষেত্রে আসে চাপীয় সূত্র। এখন এখানে কেমিস্ট্রি বইয়ে চাপীয় সূত্রটা না, বলছে গেলুসাকের সূত্র, কিন্তু ফিজিক্স বই আছে চাপীয় সূত্র। চাপীয় সূত্র, তো এই সূত্রে কি আমার ভি স্থির থাকবে এবং পি সমানুপাতিক টি হবে। তো পি সমানুপাতিক যেহেতু টি, তো আমরা এটা এইভাবে লিখতে পারি পি বাই টি। পি বাই টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। পি বাই টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো আমরা এখান থেকে পাই P1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 বাই T2। তো এটা হচ্ছে আমাদের সমায়তন প্রক্রিয়ার জন্য সূত্র। তো এখানে আমি কিন্তু একটা আবারও সিলিন্ডার দিয়ে রাখছি, কিন্তু এই সিলিন্ডারে আমি পিস্টন উপরে আঁকি নাই। কেন আঁকি নাই এখন বুঝাই। এখানে আমার গ্যাস কণা আছে। তো আমি এখানে কি করলাম, ডিকিউ পরিমাণ তাপ শক্তি দিলাম। তো কি হইলো এখানে আমার, সরি এটা বোঝা যাইতেছে না, আমি আরেকবার একটু লিখি। আমি এখানে ডিকিউ পরিমাণ তাপ শক্তি দিলাম। তো এখানে আমার অভ্যন্তরীণ শক্তিটা ডিউ পরিমাণ বাড়বে, কিন্তু এখানে আমার কোনো কাজ হবে না। কেন কেন হবে না? কারণ এটা আমার সমায়তন প্রক্রিয়া। যদি একটা কথা আমি এখন খুব ভালো মতন বলে দিই, মাথায় রাখবা, যদি কোনো প্রক্রিয়ায় এই চারটা প্রক্রিয়ার মধ্যে কোনো প্রক্রিয়ায় আয়তনের পরিবর্তন না হয়, তাহলে ভাই কোনোভাবে না কাজ হবে না। কাজ হবে না, এখানে কাজ হবে না। আমি গ্রাফিক এই যে গ্রাফের মাধ্যমে দেখাবো যে কেন কাজ হয় না। তো জাস্ট এখন মাথায় রাখো যে কাজ হয় না। এখানে আমার ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু 0 হয় এবং আমার পিস্টন ওঠানামা করবে না। কারণ যদি পিস্টনটা ওঠানামা করে তাহলে আমার আয়তনের চেঞ্জ হইতেছে। আয়তন যেহেতু চেঞ্জ হতে দিব না আমি, তো পিস্টনটা যেমন আছে তেমনই থাকবে। তো আমার যতটুকু আছে ডিকিউ পরিমাণ তাপশক্তি, তা অবশ্যই আমার যে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে পুরোটাই লেগে যাবে। এখানে গ্রাফে এখানে আমি আরেকটা জিনিস বলে রাখি যে আমার যেহেতু অভ্যন্তরীণ শক্তিটা বৃদ্ধি পেতেছে,
আমার অভ্যন্তরীণ শক্তিটা যেহেতু বৃদ্ধি পাইতেছে, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাওয়ার কারণে আমার যে গ্যাসের কণা ছোটাছুটি বাড়তেছে এবং তার পাতের সাথে বেশি পরিমাণ সংঘর্ষলিপ্ত হইতেছে এবং আমার একটা সময় কিন্তু আগের থেকে চাপটা অনেক বাড়তেছে। তো আমার আগে যদি P1 হয়, পরবর্তীতে হবে P2, মানে আমার চাপের পরিবর্তন হইতেছে। তো ধরো আমার আগে ছিল P1 এবং পরবর্তীতে হইল P2, চাপ বাড়ছে। আমি যদি লাইনটা নিই, আমার লাইনটা এইদিকে আসে, তো আমি কি করলাম, একটু এ বরাবর আবার লাইনটা আমি একটু বর্ধিত করে দিলাম, লাইনটা বর্ধিত করে দিলাম। এটা যেহেতু ভাই আমার পি এর সমান্তরাল আর এটা আমার বি এর সমান্তরাল, আমরা জানি কি যে ক্ষেত্রফল দ্বারাই কাজ হবে, কিন্তু ক্ষেত্রফল তো নির্দেশ করতেছে এটা আমার ওয়াই অ্যাক্সিস বরাবর, অর্থাৎ পি এর সাথে আমার ক্ষেত্রফল উৎপন্ন করছে। আমার কি এক্স অক্ষের সাথে ভি এর সাথে কি ক্ষেত্রফল উৎপন্ন করছে? ক্ষেত্রফল কিন্তু উৎপন্ন করে নাই। ক্ষেত্রফল যেহেতু উৎপন্ন করে নাই, তাই এখানে dw ইজ ইকুয়াল টু হবে 0। আমরা বুঝতে পারলাম কেন dw ইজ ইকুয়াল টু 0, কারণ এখানে আমার ভি অ্যাক্সিসের সাথে, ভি অ্যাক্সিস কেন বলতেছি, আমি বলছিলাম যে ভি এর সাথে যে ক্ষেত্রফলটা উৎপন্ন করবে তা হচ্ছে আমার গ্যাস দ্বারা কৃত কাজ। গ্যাস দ্বারা কৃত কাজটা নির্দেশ করবে। এখানে আমার ভি এর সাথে কোনো ক্ষেত্রফল উৎপন্ন করে না বা কোনো ক্ষেত্র উৎপন্ন করে নাই, তাই আমার এখানে কাজ 0। আর ক্ষেত্র যদি উৎপন্ন করে থাকে তা অবশ্যই পি এর সাথে করছে, অর্থাৎ এখানে আমার কোনো কাজ হবে না। আর আমার পি যেহেতু আমার এখানে ছিল P1, আমার P2 তে গেছে, আমি এখানে P1 আর P2 নির্দেশ করলাম। এখানে ছিল আগে P1 প্রেসার, P2 প্রেসারে গেল, তো আমার P1 থেকে P2 তে যাইতেছে, আমি এটা অ্যারো চিহ্নের মাধ্যমে দেখাই দিলাম। তো আগেরটাও কিন্তু সেম ভাবে, যেহেতু আমার V1 থেকে V2 তে যেতেছে, আয়তন বাড়তেছে, তো আমার এখান দিয়ে আমার হবে অ্যারো চিহ্ন, এবং যেহেতু অ্যারো চিহ্নটা বাড়তেছে মানে বাড়ার দিকে যেতেছে, তো আমার যে কাজটা হবে সেটা হবে পজিটিভ, কাজটা হবে আমার পজিটিভ। আমি সমষ্ণ প্রক্রিয়া যাই, সমষ্ণ প্রক্রিয়ায় টি স্থির। এখন যেহেতু টি স্থির, আমাদের আরেকটা সূত্র আছে, আমাদের তিনটা সূত্র বলছিলাম না, চার্লসের সূত্র, বয়লের সূত্র, গেই-লুসাক অথবা চাপীয় সূত্র। এখানে আমার যেহেতু টি স্থির, তাই এখানে আমার হবে বয়লের সূত্র। বয়েলের সূত্র, বয়লের সূত্রে স্থির তাপমাত্রায় আয়তন চাপের ব্যস্তানুপাতিক। আমার টি স্থির থাকবে এবং আয়তন চাপের ব্যস্তানুপাতিক হবে, আয়তন হবে চাপের ব্যস্তানুপাতিক। তো এখান থেকে যদি আমি আমার সমানুপাতিক চিহ্নটা উঠে দিই, তাহলে আমার পি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট আসে। তো এখান থেকে আমরা সিমিলারলি ভাবে পাই P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। এটা হচ্ছে আমাদের সমষ্ণ প্রক্রিয়ার জন্য প্রযোজ্য সূত্র। এখন আমি এখানেও কিন্তু একটা সিলিন্ডার দিয়ে রাখছি এবং সিলিন্ডারের পিস্টনটা উপরে উঠানো। তো সেম ভাবে আমি এখানে এই গ্যাসে যদি ডিকিউ পরিমাণ তাপ শক্তি দেই, তো এই শক্তিটা কিছু অংশ কিন্তু এখন আর ডিউ পাবে না, এখানে ডিউ 0 হবে। কারণ কারণ কি, আমি লাস্ট ক্লাসে বলছিলাম অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শুধুমাত্র নির্ভর করবে টেম্পারেচারের উপর। যদি আমার টেম্পারেচারে কোনো পরিবর্তন না হয়, তাহলে কি আমার অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন আসবে? আসবে না। তাই আমার এখানে ডিউ ইজ ইকুয়াল টু 0। তাই সম্পূর্ণ যে তাপ শক্তিটা, এই তাপ শক্তিটা কাজে কাজে দিবে। অর্থাৎ আমার যদি এখানে V1 আয়তন হয়, আমার V2 আয়তনে উঠে এবং আমার P1 প্রেসার হয়, P2 প্রেসারে উঠে, তো আমার সম্পূর্ণ কাজটা, আমার সম্পূর্ণ যে তাপশক্তিটা, আমার সম্পূর্ণ তাপশক্তিটা কাজে চলে যাবে, সম্পূর্ণ তাপশক্তিটা আমার কাজে চলে যাবে। তো এখানে আমরা এই জিনিসটা একটু নিচে আনি। এখন ধরো আমার পি হচ্ছে এক্স, ভি হচ্ছে ওয়াই, ধরতে বলছি, জাস্ট ধরতে বলছি। আমি এখানে পি কিন্তু ওয়াই এ দিছি আর ভি কিন্তু এক্স এ দিছি, বাট আমি এখানে ধরলাম পি ভি, পি এক্স, পি মানে পিকে আমি এক্স ধরছি এবং ভিকে ওয়াই ধরছি। এটা হচ্ছে আমার কনস্ট্যান্ট, অথবা ধরো আমার এখানে 1 2 3 আছে। তো এই জিনিসটা আমাদের কি নির্দেশ করে? এই জিনিসটা আমাদের একটা অধিবৃত্ত নির্দেশ করে। বাট হ্যাঁ, তুমি আমাকে একটা জিনিস বলতে পারো, আমি গ্রাফ আঁকার ক্ষেত্রে, যে ভাইয়া আপনি বলছিলেন যে ভি পি এর ব্যস্তানুপাতে, তো ব্যস্তানুপাতে আমার গ্রাফটা যাবে, ব্যস্তানুপাতিকভাবে আমার গ্রাফটা চেঞ্জ হবে। এরকম হতে পারে গ্রাফটা, মানে এটা স্ট্রেট লাইন হতে পারে, কিন্তু এটা স্ট্রেট লাইন হবে না। স্ট্রেট লাইন হবে না, কারণ এখানে আমি যদি পি কে এক্স ধরি, ভি কে ওয়াই ধরি, তাহলে আমি যদি এটা এই সাইডে পাঠিয়ে দিই, এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা আমার কোনো দিনই একটা সরল রেখার গ্রাফ হবে না।
এটা আমার একটা বক্ররেখার গ্রাফ হবে এবং সেই বক্ররেখাটার নাম হচ্ছে আয়তাকার অধিবৃত্ত। এই আয়তাকার এই একটা অধিবৃত্ত হবে। তো ধরো এটা ছিল আমার P1 B1, এটা হচ্ছে আমার P2 B2। আমি এ বরাবর যদি একটা লাইনটা নিই, এ বরাবর লাইনটা নিই ভি এর সাথে, তো আমার যে ক্ষেত্রফলটা নির্দেশ করতেছে এই ক্ষেত্রফলটা হবে আমার কৃত কাজ। কৃত কাজ, এটা হবে আমার কৃত কাজ। এখন আমরা ডেসমোসে আসছি। এখন এই ডেসমোসে আমরা এখন ওই যে বলছিলাম, আমি এক্স কে পি ধরলাম, মানে পি কে এক্স ধরলাম এবং আর ভি কে আমি ওয়াই ধরলাম। তো আমি এখানে কি করলাম, এক্স দিলাম ইন্টু ওয়াই দিলাম। আর যেহেতু ইজ ইকুয়াল টু আমি বলছিলাম একটা কনস্ট্যান্ট হবে, তো ধরো আমি কনস্ট্যান্টের মান 3 দিলাম। কনস্ট্যান্টের মান 3 দিলাম। দেখো আমার এখানে একটা অধিবৃত্ত আসছে, আর এই অধিবৃত্তটার নাম আয়তাকার অধিবৃত্ত কেন বলে, যদি এটা আমি একটু জুম আউট করি, জুম আউট করি, জুম আউট করলে দেখো এটা একটা এই সার্টেন পয়েন্টটা বাদে আমার এখানে দেখো একটু আয়তের মতন হইতেছে না। আমি যদি এই সাইডে লাইনটা নিই, আবার এই সাইডে একটা লাইন টেনে দিই, মানে এই সাইডে একটা লাইন টেনে দিই, আবার এই সাইডে একটা লাইন টেনে দিই, আমার কিন্তু এটা একটা আয়তক্ষেত্রের মতন হয়ে যেতেছে। তাই এটাকে একটা আয়তাকার অধিবৃত্ত বলে। এটাকে একটা আয়তাকার অধিবৃত্ত বলে। দেখলা এটা কেন একটা অধিবৃত্ত, বুঝলা কেন এটা অধিবৃত্ত? আমি নিচের অংশটা নিই নি, কারণ এটা নিচের অংশটা নিলে আমার নেগেটিভ কাজ হয়। নেগেটিভ কাজ হয় কিন্তু আমি আপাতত নেগেটিভ কাজ নিয়ে কোনো ডিসকাশন করতেছি না। তাই আমি পজিটিভ গ্রাফ নিলাম। পজিটিভ গ্রাফটা এরকম হবে, একদম বাঁকা হয়ে যাবে, এইভাবে বাঁকা হয়ে যাবে। তো চলো আমরা আমাদের ক্লাসে যাই। তো বুঝলা, এই যে একদম বাঁকা হয়ে যাবে। আর যেহেতু আমার P1 B1 থেকে P2 বিদ্যুতে গেছে, মানে আমার আয়তন বাড়ছে, তাই আমার কাজটা হবে পজিটিভ এবং আমার দিকটা হবে এই সাইডে। আমরা পজিটিভ গ্রাফ নিয়েছি তার পজিটিভ কাজ হয়েছে। আমরা আসলাম এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তো এই প্রক্রিয়ায় কিন্তু আমার পিস্টনটা উঠানামা করবে, পিস্টনটা আমার উঠানামা করবে, পিস্টনটা উঠানামা অবশ্যই করবে। এখন আমি এখানেও করলাম কি, ডিকিউ পরিমাণ তাপ শক্তি দিলাম। ডিকিউ পরিমাণ তাপ শক্তি দেওয়ার কারণে আমার এখানে ডিউ পরিমাণ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, কিন্তু এখানে একটা টুইস্ট আছে। ধরো আমার ডিউ পরিমাণ তাপ শক্তি অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হয়েছে, কিন্তু এখানে টুইস্টটা হচ্ছে কি, আমার যে সিলিন্ডারটা, আমার এই সিলিন্ডারটা হবে আমার তাপপরিবাহী। রুদ্ধতাপীয় প্রক্রিয়া মানে আমার কোনো প্রকারের তাপের পরিবর্তন হবে না, আমার কোনো তাপ শক্তির পরিবর্তন হবে না। এটা তাপ কুপরিবাহী, আমার কোনো প্রকারের তাপ শক্তির পরিবর্তন হবে না। আগে যদি তাপ শক্তি একটা থাকে, তাপ শক্তি আগের মতোই থাকবে, কোনোভাবে তাপ শক্তির আদান প্রদান ঘটবে না। তাপ শক্তির আদান প্রদান ঘটবে না, তাপ শক্তির কোনো প্রকার আদান প্রদান ঘটবে না। অর্থাৎ আমার এখানে ডি কিউ ইজ ইকুয়াল টু জিরো হবে। অর্থাৎ আমি যত পরিমাণে তাপ শক্তি দেই না কেন, আমার যে সিস্টেমটা কোনো তাপ শক্তি গ্রহণ করবে না বা তাপ শক্তি ছাড়বে না, যেমনটা তেমনি থাকবে। আমার পরিবর্তন হবে জিরো। তো আমার থার্মোডাইনামিক্সের প্রথম সূত্রটা আসে এরকম। ও আমি উপরের প্রথম সূত্রটার মানে রূপটা তো লিখিনি, তাই না? তো প্রথম সূত্রের রূপটা এরকম হবে যে ডি কিউ ইজ মানে ডি কিউ ইজ ইকুয়াল টু ডিউ প্লাস ডি ডাব্লিউ। যেহেতু আমার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে না, এটা জিরো, তো আমার ডি কিউ ইজ ইকুয়াল টু হবে ডি ডাব্লিউ। অর্থাৎ আমি যতটুকুই তাপ শক্তি দিতেছি তার সম্পূর্ণটা কাজে পরিণত হইতেছে। হচ্ছে ভালো মানুষ, মানে কোনো দুর্নীতি করার নেই, তাকে যদি তুমি 10 টাকা দাও যে 10 টাকা দিয়ে তুই আমাকে 10 টাকার কাজ করে দিবি, সে 10 টাকারই কাজ করবে। ওই ডিউ কোনো প্রকারের টাকা নিবে না, সম্পূর্ণটা কাজ করে দিবে। তাপশক্তির আদান প্রদান ঘটবে না এখানে। তো আমার এখানে তাপগতিবিদ্যার যে সূত্রটা হবে এরকম, ডি কিউ ইজ ইকুয়াল টু ডিউ প্লাস ডি ডাব্লিউ। ডি ডাব্লিউ, এখানে যেহেতু এটা আমার জিরো, তো জিনিসটা এরকম হয় ডিউ প্লাস ডি ডাব্লিউ, ডিউ প্লাস ডি ডাব্লিউ। এখন এই ক্ষেত্রে আমার একটা যদি পজিটিভ হয় তো আরেকটা অবশ্যই নেগেটিভ হবে। একটা যদি আমার পজিটিভ হয়, যদি আমার ডিডাব্লিউ পজিটিভ হয়, অবশ্যই আমার ডিও নেগেটিভ হবে। আবার আমার যদি
ডিউ পজিটিভ হয় আবার ডিডাব্লিউ নেগেটিভ হবে। এই জিনিসটা কেন হয় আমি তোমাদেরকে পরে বুঝাইতেছি, বাট আগে আমি গ্রাফটা আঁকাই। এই গ্রাফে এই গ্রাফটা আঁকার আগে আমি একটা জিনিস বলি, এখানে কিন্তু আমার পি এরও চেঞ্জ হবে, আমার টি এরও চেঞ্জ হবে, আমার ভিরও চেঞ্জ হবে। এখানেও আমার পি চেঞ্জ হবে, টি চেঞ্জ হবে, ভি চেঞ্জ হবে, অর্থাৎ P1 T1 V1 থেকে P2 T2 V2 এখানে যাবে। এবং আমরা যে কোনো তাপগতীয় প্রক্রিয়ার ক্ষেত্রে একটা সূত্র অবশ্যই প্রয়োগ করতে পারি, তা হচ্ছে আদর্শ আদর্শ গ্যাসের সূত্র। আদর্শ গ্যাসের সূত্র আদর্শ গ্যাসের সূত্রটা কি? PV is equal to nRT। পিভি ইজ ইকুয়াল এনআরটি। এন হচ্ছে মোল সংখ্যা। এখন আমার এখানে কিন্তু মোল সংখ্যার কোনো পরিবর্তন হবে না, এই সিলিন্ডারে আমার যত মোল গ্যাস আছে তত মোল গ্যাসই থাকবে, শুধুমাত্র আয়তন, টেম্পারেচার আর প্রেশারটা পরিবর্তন হবে। আর আমার আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, এটাও কনস্ট্যান্ট, এই দুটা কনস্ট্যান্ট। তো আমি যদি আমার ওই উপরে P1 V1 T1 এর ক্ষেত্রে যদি এই সূত্রটা খাটাই, তখন আসে আমার P1 V1 ইজ ইকুয়াল টু nRT1। এখন আমি এই জিনিসটা T1টা নিচে দিলাম, P1 V1 T1 আমার NR হলো। এবং আমি আবারও ওই P2 V2 এর ক্ষেত্রে P2 V2 T2 হবে, তারপর NR হবে। তো এই ক্ষেত্রে যেহেতু দুইটা সেম, তাই আমার P1 V1 T1 ইজ ইকুয়াল টু P2 V2 T2 হবে। এটা হচ্ছে আমার তাপগতিবিদ্যার ক্ষুদ্রতাপীয় প্রক্রিয়ার জন্য এই সূত্রটা। এখন এই ছাড়া আমার আরো 3টা সূত্র আছে। তো এই 3টা সূত্রের প্রমাণ না দেখায় আমার আসলে দেখানোটা উচিত না, তারপরেও তোমরা মাথায় রাখো যে 3টা সূত্র হবে পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। যেহেতু কনস্ট্যান্ট, তো বুঝলাম কি করব, P1 V1 টু দি পাওয়ার গামা, P2 V2 টু দি পাওয়ার গামা। এটা হচ্ছে আমার একটা সূত্র। আরেকটা সূত্রে হবে টিআরভি। টিআরভি হলে ভি এর মাথায় গামা-1 হবে, এটা হবে কনস্ট্যান্ট। এখানে আমার হবে T1 V1 টু দি পাওয়ার গামা-1, T2 V2 টু দি পাওয়ার গামা-1। এটা হচ্ছে আমার আরেকটা সূত্র, এটা মাথায় রাখবা। আরেকটা সূত্র হচ্ছে টিআরপি এর ক্ষেত্রে এখানে আমার মাথায় হবে 1 গামা বাই গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো আমার এখানে সূত্রটা দাঁড়ায় T1 P1 1 গামা বাই গামা, T2 P2 1 গামা বাই গামা। এখন এই গামা জিনিসটা কি, এটা আমরা নেক্সট ক্লাসে শিখবো, কারণ আমরা তখন মোলার গ্যাস ধ্রুবক এইসব প্রমাণ করব। তো আমি এখানে আসছিলাম গ্রাফের ক্ষেত্রে। এই গ্রাফের ক্ষেত্রে আমার কিন্তু পি P1 V1 T1 এই তিনটারই চেঞ্জ হবে, এবং P2 V2 T2 হইল। তো আমি এখানে কি করলাম, একটা গ্রাফ আঁকলাম যেটা হবে আয়তাকার অধিবৃত্তই, কারণ আমি এই জিনিসটা যদি ধরি, এই জিনিসটা কিন্তু আমার ওই আগের মতোই। আমি যদি XY ধরি, তাহলে এটা একটু কনস্ট্যান্ট হলে আমার এটা একটা আয়তাকার অধিবৃত্ত দিবে, কিন্তু ওয়াইয়ের মাথায় কিন্তু গামা আছে। তো ওয়াইয়ের মাথায় যেহেতু গামা আছে, তো জিনিসটা একটু গামাগুণ দ্বারা হবে, মানে গামাগুণ খাড়া হবে, একটু বেশি খাড়ানো টাইপের হবে, যেমন এই যে এটা একটু আমার আমার সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে গ্রাফটা ছিল হেলানো একটু হেলানো, কিন্তু এটা হচ্ছে একটু দাঁড়ায় আছে, একটু খাড়ায় আছে, জিনিসটা এরকম। তো আমি এখান দিয়েও লাইন টানলাম, এখান দিয়েও লাইন টানলাম। এখন এই ক্ষেত্রটা হচ্ছে আমার এই রুদ্রতাপীয় প্রক্রিয়ার কৃত কাজ। যেহেতু আমার এখানেও কিন্তু আমার দুইটা গ্রাফ আসবে, আমি যদি ডেসমোসে আঁকাই এই সাইডে একটা গ্রাফ আসবে, কিন্তু এটা নেগেটিভ। কিন্তু আমি যেহেতু পজিটিভ নিয়ে কাজ করতেছি, তো আমার পজিটিভ মান আসবে। যেহেতু আমার P1 V1 T1 থেকে P2 V2 T2 তে গেছে এবং ভি বাড়ছে, তাই আমার কৃত কাজটা হবে পজিটিভ, এবং আমার অ্যারো চিহ্নটা হবে V1 থেকে T1 এর দিকে।